দমন পীড়ন করেছে, অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে মামলা দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু গরাহুভাবে যদি সবার বিরুদ্ধে মামলা দিতে থাকেন, তাহলে তো ভালো মানুষ যারা আওয়ামী লীগ করেছে তারাও যদি মামলায় আক্রান্ত হয়, তাহলে তো ভালো মানুষ ভবিষ্যতে আর রাজনীতিতে আসবে না। কিন্তু থানাকে আসলে কঠোরভাবে নির্দেশ দেওয়া দরকার যে গড়ে যদি প্রত্যেক মানুষের বিরুদ্ধে এরকম মামলাই দিতে থাকে, তাহলে কিন্তু মানুষ ভালোভাবে আর বাঁচতে পারবে না। ওই একই অবস্থা, লাউ মানে কদু, কদু মানে লাউ একই। বিভিন্ন জায়গায় কিন্তু অগ্নিকাণ্ড হচ্ছে, চালাও করা হচ্ছে, দখল হচ্ছে, লুটপাট হচ্ছে। এই যে গাজীর যে ট্যাঙ্ক, গাজীর যে ইন্ডাস্ট্রি পুড়িয়ে দেওয়া হলো, 180 জন 90 জন লোক মারা গেল, কয়েক শত বা হাজার কোটি টাকার একটা সম্পদ, এটা পুরানোর কি দরকার? এটা ধ্বংস কার হলো? যে এই ছাত্র আন্দোলনে আমি 10ই জুলাই প্রথম ছাত্রদের পক্ষে একটা বিবৃতি দিই, এবং এরপর বরাবরই প্রতিনিয়ত আমি বিবৃতি দিয়েছি। এবং 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে তখন বলেছিলাম যে এই সরকারের দিন শেষ। আমি জানতাম হয়তো আমি যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হব, কিন্তু আমি আসলে আজকে হতাশ। এই সরকারের যে অবস্থান, সেই অবস্থানে আমি পুরোপুরি হতাশ। এই জন্য হতাশ যে আমরা কেন এই যুদ্ধে অংশ নিলাম। এই যুদ্ধে অংশ নিয়েছিলাম আমার স্বাধীন মতামত যাতে আমি দিতে পারি, আমাদের উপর যাতে জনগণের উপর জোর জুলুম, অন্যায়, অবিচার না হয়। কিন্তু আজকে যে অবস্থা আমি দেখতেছি, সেই অবস্থায় স্বাধীন মতামত আমার পক্ষে দেওয়ার সম্ভব হচ্ছে না। যেভাবে গড়ে মামলা হচ্ছে, যদি কোনো কারণে আমার বক্তব্যটি বিএনপির বিরুদ্ধে যায়, তাহলে নির্ঘাত আমি কালকে মামলা খাবো। এবং আমার বিরুদ্ধে অলরেডি মামলা টামলা হয়েছে কিনা সেটাও আমি জানি না। তার কারণ যাতে অযথা কাউকে হয়রানি না করা হয়, যেমন সাকিবুল হাসান, আমাদের এলাকার ডাক্তার মোস্তফা জালাল, মহিউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, অনেকের ব্যাপারে আমি আমার ফেসবুক আইডিতে, ইউটিউবে আমি বক্তব্য দিয়েছি যে এইভাবে যদি আপনারা অযথা মানুষের বিরুদ্ধে মামলা দেন, তাহলে ভবিষ্যতে কোনো ভালো মানুষই আর রাজনীতির মঞ্চে আসবে না। তার কারণ আওয়ামী লীগ যে 15 বছর ক্ষমতায় ছিল, এর মধ্যে সবাই খারাপ লোক না। যারা খারাপ ছিল, যারা দুর্নীতি করেছে, দমন পীড়ন করেছে, অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে মামলা দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু গরাহুভাবে যদি সবার বিরুদ্ধে মামলা দিতে থাকেন, তাহলে তো ভালো মানুষ যারা আওয়ামী লীগ করেছে তারাও যদি মামলায় আক্রান্ত হয়, তাহলে তো ভালো মানুষ ভবিষ্যতে আর রাজনীতিতে আসবে না। তার কারণ ভালো থেকেও তো লাভ নাই। আজকের পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে এসেছে। আমি বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাতে চাই। আজকে ওনার একটা বক্তব্য দেখলাম, সেখানে উনি বলেছেন যে গরাহুভাবে কারো বিরুদ্ধে আপনারা মামলা দিবেন না, এবং থানাকে উনি বলেছেন যে আপনারা মামলা নেবেন না, তদন্ত করে তারপর আপনারা মামলা নেবেন। তো তদন্ত ছাড়াই যদি মামলা নিতে থাকে, তাহলে মানুষ বাঁচবে কিভাবে, মুক্তভাবে টক শোতে কথা বলবে কিভাবে? আরেকটা হচ্ছে, আপনি যদি কথা না বলেন, তাহলে তো সরকারের ভুলগুলো ধরাতে পারবে না। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো বিরোধী দল নাই। আমরা যারা টক শোতে আসি, কথা বলি, আমরাই কিন্তু তাদের বিরোধী দল। আমাদেরকে কিন্তু তাদের যে জিনিসগুলো জনগণের সাথে যায় না, বা দেশের সাথে মিল খাচ্ছে না, অবিচার হচ্ছে জনগণের সাথে, সেই জিনিসগুলো তো আমরাই তুলে ধরবো। আমি আজকে আসিফ নজরুল থেকে শুরু করে ব্রিগেডিয়ার সাকওয়াত অনেককেই টেলিফোন করেছি। তাদের যে টেলিফোনটি ফেসবুকে দেওয়া হয়েছে, সেই টেলিফোনটি ঠিক না, সেই ফোনগুলো সব বন্ধ হয়ে গেছে। একটা জিনিস হলো যে ওনাদের কাছে অনেক টেলিফোন আসবে, হাজার হাজার, তো টেলিফোন ওইভাবে ওনারা কথা বলতেও পারবেন না। তো কথা না বললে আপনার টেলিফোন নাম্বার ফেসবুকে দেওয়া কোনো প্রয়োজন মনে করি না আমি। এবং আসিফ নজরুল সাহেবও বলেছেন যে আপনারা গরহুভাবে মামলা করবেন না। কিন্তু থানাকে আসলে কঠোরভাবে নির্দেশ দেওয়া দরকার যে গড়ে যদি প্রত্যেক মানুষের বিরুদ্ধে এরকম মামলাই দিতে থাকে, তাহলে কিন্তু মানুষ ভালোভাবে আর বাঁচতে পারবে না। ওই একই অবস্থা, লাউ মানে কদু, কদু মানে লাউ একই। এখন প্রসঙ্গ হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারে। আসিফ নজরুল যে কথা বলেছেন তার সাথে আমি একমত। পৃথিবীতে
বহু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে, যেমন ইমরান খানের তেহরিক ইনসাফ, ওই দলকেও কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে ওরা কিন্তু আরেকটি নাম দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিজয় লাভ করেছে, হয়তো তারা ক্ষমতায় আসতে পারেনি সেনাবাহিনীর কারণে। থাইল্যান্ডে থাকসিন চিনার যে দল, থাকসিন চিনা থাইল্যান্ডে অনেক জনপ্রিয় একজন নেতা, রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলাতে তাকে বিতাড়িত হতে হয়েছে, কিন্তু উনিও যখন উনার দলকে নিষিদ্ধ করা হলো উনি আরেকটি দল নাম দিলেন, সেই দল কিন্তু ক্ষমতা এসেছে তার বোনের মাধ্যমে, এবং সেই দলকেও পরে আবার নিষিদ্ধ করা হয়েছে। এরপর আরেকটি দল করছে, তাকেও নিষিদ্ধ করেছে। এইবারও কিন্তু থাকসিন চিনা ক্ষমতা এসে তার মেয়ের মাধ্যমে নির্বাচন করিয়ে আরেকটি দলের নাম নিয়ে। আওয়ামী লীগের যে ব্যাপার, সেই ব্যাপারটি হয়েছে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন, কিন্তু আওয়ামী লীগকে আপনি ধ্বংস করতে পারবেন না। তার কারণ হচ্ছে যে আরেকটি নাম দিয়ে এই দেশে কিন্তু এখনো, যদি আপনি রাজনৈতিক হিসাব করেন, তাহলে কিন্তু আওয়ামী লীগের একটা বিশাল জনগোষ্ঠী এখনো রয়ে গেছে এই দেশে। এবং আপনি যদি এই মুহূর্তেও নির্বাচন দেন, তাহলে আপনি আওয়ামী লীগ 100 সিট পেয়ে যাবে, হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ অন্য একটি নাম দিয়ে নির্বাচন করলেও তারা 100 সিট পেয়ে যাবে, এটা নিশ্চিত। কিন্তু ক্ষমতা হয়তো আসবে বিএনপি। কিন্তু রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে, আগামী দিন বিএনপি ক্ষমতায় আসুক, যেই আসুক, যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে কিন্তু আপনি দেখবেন যে একটি সরকার আসবে, সে 5 বছর 10 বছর চালাবে, এরপর দেখবেন আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতেছে। আসলে কথা বলার প্রবলেম হলো যে কথা বললে আমার বিরুদ্ধে মামলা হবে, তখন আমি মুক্ত না, আমার মুখ মুক্ত না। তখন এখন যে অবস্থা চলতেছে, কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকার, সে কোনো কিছু কন্ট্রোল করতে পারতেছে না, তার কন্ট্রোলের বাইরে সব চলে গেছে। এই যদি অবস্থা আরো 10 দিন 15 দিন চলে, তাহলে কোনো মানুষই আর টক শোতে সত্য কথা বলবে না, যেটা সত্য সেই কথাটা বলবে না। তখন রাজনৈতিক দল যখনই ক্ষমতা আসবে, তখনই কিন্তু আবার মুখ বন্ধ করে দেওয়া, অত্যাচার, অনাচার, নিপীড়ন, দুর্নীতি, এই সব কিছু কিন্তু রাজনৈতিক দলরা গত 50 বছরই করেছে। শুরুতে যদি দেখেন, কেউ কম করেছে, করতে করতে শেখ হাসিনা 15 বছর ছিল, দুর্নীতির সকল সীমাতে ছাড়িয়ে গেছে, ক্ষমতা, অহংকার, দম্ভ সকল সীমাকে ছাড়িয়ে গেছে। সেজন্যই তো আজকে তার এই অবস্থা হয়েছে, এমন অধপতন, এমন পতন হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যতে যদি বিএনপি আসে, আজকে মহাসচিব সাহেব যেভাবে কথা বললেন, বিএনপি ফখরুল ইসলাম সাহেব, সেইভাবে তার দলকে পরিচালিত করতে হবে। এখনই মনে করেন বিভিন্ন জায়গায় হয়তো সবকিছু পত্র পত্রিকা আসে না, নিউজ করতে পত্রিকাও ভয় পায়, এখনো বিভিন্ন জায়গায় কিন্তু অগ্নিকাণ্ড হচ্ছে, চালাও করা হচ্ছে, দখল হচ্ছে, লুটপাট হচ্ছে। এই যে গাজীর যে ট্যাঙ্ক, গাজীর যে ইন্ডাস্ট্রি পুড়িয়ে দেওয়া হলো, 180 জন 90 জন লোক মারা গেল, কয়েক শত বা হাজার কোটি টাকার একটা সম্পদ, এটা পুরানোর কি দরকার? এটা ধ্বংস কার হলো? এই দেশের হলো। যদি এটা পুরানো না হতো, গাজী সাহেব যদি কোনো অপরাধ করে থাকে, যেমন এই সালাম সাহেব, তার সমস্ত সম্পদ হয়তো একসময় সরকার প্রয়োগ করবে, প্রয়োগ করে আজকে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন এটা রাষ্ট্রের নেওয়া হবে, এবং রাষ্ট্রে যারা যারা এই জিনিসের জন্য ভুক্তভোগী তাদের টাকা এগুলো বিক্রি করে দেওয়া হবে। তো গাজী সাহেব বা আওয়ামী লীগের কেউ যদি অপরাধ করে থাকে, তার শাস্তি হবে। এই বলে তার মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এগুলো জ্বালানোর কোনো মানে হয় না। এটা দেশের সম্পদ, প্রয়োজন পড়লে দেশ সেই জিনিসটা তাদের অধীনে নেবে, দিয়ে দেশের কাজে লাগবে। কিন্তু যেভাবে দেশ চলতেছে, আমি পুরোপুরি আতঙ্কগ্রস্ত। এখন কথা বলার অধিকার ধীরে ধীরে কেড়ে নেওয়া হচ্ছে। কথা, সত্য কথা আপনি বলতে পারতেছেন না, সত্য কথা বললে দেখবেন কোনো না কোনো মামলায় আপনার নাম দিয়ে দিয়েছে। যাচাই বাছাই না করে যদি আবার আপনাকে যে কোনো মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে, পুলিশ আপনাকে হ্যান্ডকাপ করিয়ে নিয়ে যেতে পারে। এটা তো মনে করেন একজন ভালো মানুষের জন্য, একজন সৎ রাজনীতিবিদদের জন্য চরম ভাবে অপমান। এবং বাংলাদেশের যে অবস্থা, এই যদি পরিস্থিতি থাকে, ভালো মানুষরা রাজনীতি আসবে না। এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আসিফ নজরুল সাহেব যেটা বলেছেন, আমি একমত। তখন নিষিদ্ধ করা যৌক্তিক কোনো কাজ হবে না।
কারণ সকল রাজনৈতিক দলই তো অপরাধ করেছে, যারা যারা ক্ষমতায় ছিল তারা সব দলই অপরাধ করেছে। জাতীয় পার্টি তারাও তাদের সময় অপরাধ করেছে, কম আর বেশি। আমি কাকই বলবো না যে দুধে দোয়া তুলসী পাতা, কিন্তু জাতীয় পার্টির সময় যখন এরশাদ সাহেব ক্ষমতা ছিলেন সেই সময় কিন্তু গ্রামীণ ব্যাংকের সৃষ্টি এরশাদ সাহেবের সময় হয়েছে, এবং এরশাদ সাহেব অনেক ভালো কাজও করেছেন, দুর্নীতি হয়েছে, ভালো কাজও করেছেন। তবে দুর্নীতির পরিমাণ তখন অনেক অনেক কম ছিল। এখন হলো 15 বছরের ক্ষমতা, দুর্নীতির সীমা ছাড়িয়ে গেছে। তা আমরা কি চাই? আমরা চাই একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী দেশ। আমাদের জনগণ যাতে সবকিছুই তার পুরো ক্ষমতার মধ্যে থাকে, জীবনযাত্রা যাতে সে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, সেই জিনিস আমরা চাই। সেটা দিবে রাজনীতিবিদরাই। কিন্তু তারা যদি শিক্ষা না নেয় তাহলে কিন্তু আপনি আগামী দিন যখন জাতীয় পার্টির টোটাল যে 9 বছরের ক্ষমতা, সেই সময় আমি যতটুকু জানি টোটাল ক্ষমতায় কিন্তু 7 থেকে 8 জন মানুষ মারা গেছে, আর শেষ সময় কিন্তু 3 জন না 4 জন মারা গেছে, ডক্টর মিলন সহ 2-3 জন মারা গেছে। তো এরশাদ তো স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিলেন তার জনপ্রিয়তা যাচাই করার জন্য। উনি তো জানতেন না ওনাকে জেলখানায় বন্দি করা দেওয়া হবে। যদি ওই সময় জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিত, 150 সিটে নির্বাচন করেছিলাম, তখন মানুষ জানতো না জাতীয় পার্টি নির্বাচন করতেছে। ওই পরিস্থিতিতে 18% ভোট, 35টি সিটের জয়লাভ, 37টি সিটে দিতে হওয়া, এইটাই বোঝা যায় যে জাতীয় পার্টির অবস্থান কোথায় ছিল। যদি বিএনপি যদি ভোটের হিসাব 90 সালে করত, তাহলে জাতীয় পার্টি এবং এরশাদকে উনি এইভাবে জেলখানায় বন্দি করতেন না। তাহলে 96-এ